দেখো, আমরা জানি যে ইংরেজিতে টেন্স তো 12 প্রকার। 12 প্রকার থেকে প্রত্যেক প্রকার থেকেই যে রাইট ফর্ম ভার্বের প্রশ্ন আসে ব্যাপারটা এরকম না। কয়েকটা প্রকার থেকেই বেশি বেশি আসে। তার জন্য আমরা এখন চেষ্টা করব যেই ধরনগুলো থেকে, যেই প্রকারগুলো থেকে রাইট ফর্ম ভার্বটা বেশি আসে, আমরা সেগুলোই আগে শেষ করি, তারপরে বাকিগুলো। যেমন টেন্সের কথা চিন্তা করলে প্রথমেই কি আসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সটা তুমি চিনবা কিভাবে? দেখো, কোনো টেন্সের যদি তুমি যে সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, ওপেন, রেগুলারলি, অ্যাজ ওয়েল অ্যাজ, এভরিডে, অলওয়েজ, এই যে শব্দগুলো দেখছো, এগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো, তাহলে তুমি বুঝবা এই টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয়? প্রথমে সাবজেক্ট বসাইতে হয়, তারপরে ভার্ব হয়, তারপরে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? বাকি অংশ। অর্থাৎ প্রথমে সাবজেক্ট দিবা, তারপরে ভার্ব দিবা, তারপরে বাকি অংশ। এখন এই সাবজেক্টটা যদি তুমি দেখো যে সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বটাও দিবা সিঙ্গুলার। আর সাবজেক্ট দেখলা যে প্লুরাল বা থার্ড পারসন ছাড়া অন্য কিছু, তাহলে ভার্বটাও দিবা প্লুরাল। এতটুকু কি বোঝা গেছে প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যাপারে? জি স্যার। সাদিয়া, বোঝা গেছে? জি স্যার। আরেকটু কথা বলি, ধরো সবসময় যে ওই সেন্টেন্সের মাঝে তুমি যে সামটাইম শব্দটা, ডেইলি, বা এই যে যতগুলো শব্দ আছে সবসময় যে ওখানে উল্লেখ থাকবে ব্যাপারটা তাও না। অর্থাৎ উল্লেখ থাকলে তো আমরা বুঝেই গেলাম যে এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু উল্লেখ না থাকলে তখন আমরা বুঝবো কিভাবে? তখন খেয়াল করতে হয়, অর্থাৎ যে বাক্যটা তোমার সামনে দেয়া আছে সেখানে যদি কোনো কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে বা কোনো কিছু সম্বন্ধে সাধারণভাবে বর্ণনা করে অথবা কোনো কিছু সংজ্ঞা দেয়, এই তিনটা ব্যাপার যদি উল্লেখ থাকে তাহলেও তুমি বুঝবা টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করো, যেমন একটা উদাহরণ নাম্বার প্রথম হচ্ছে দে অলওয়েজ রিমেইন ইল। তারা সবসময় কেমন থাকে? অসুস্থ থাকে। তাহলে যে রিমেইন শব্দটা হচ্ছে ভার্ব। এখানে যে অলওয়েজ উল্লেখ থাকার কারণে আমরা বুঝতে পারলাম এই বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। তাহলে যে বললো দে অলওয়েজ রিমেইন ইল, তারা সবসময় কেমন থাকে? অসুস্থ থাকে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে। আর দে কি নিশ্চয়ই সিঙ্গুলার না? তার মানে এই বাক্যের আর কোনো পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ এটা সঠিকই ছিল। রিমেইন মানে রিমেইন, এর সাথে এস বা ইয়ের যোগ হবে? নিশ্চয়ই না। কেন হবে না বোঝা গেছে? জি স্যার, এটা সিঙ্গুলার নাম্বার এর জন্য। কারণ সিঙ্গুলার নাম্বার না তো, তার জন্য না। আবার 2 নাম্বার দেখো, হি সামটাইমস রিমেইন ইল। সে মাঝে মাঝে অসুস্থ থাকে। যখন এই যে হি আসলো, হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সামটাইমস উল্লেখ আছে, তখন আমরা বুঝলাম এই বাক্যটা হচ্ছে একটা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট। টেন্স। যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা দেখলাম সাবজেক্ট কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন তাহলে ভার্বের সাথে কি হয়? অ্যাস বা এর যোগ করতে হয়। তখন এই রিমেইনের সাথে কি যোগ হয়ে যাবে? অ্যাস যোগ হয়ে যাবে। একবারে। তাহলে এইটা গেল। 3 নাম্বার খেয়াল করো, ইট এন্টারটেইন আস পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন। দেখো এই বাক্যের মধ্যে ওই যে উপরে যে উল্লেখগুলো ছিল সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, ওপেন, রেগুলারলি, এই শব্দগুলোর কোনোটা কি আছে? নাই কিন্তু। জি স্যার। তারপরেও আমরা এটা কিভাবে বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তখন ওই যে আমি তিনটা কথা বলছিলাম, কি করতে হবে? কোনো বিষয় সম্বন্ধে সাধারণ বর্ণনা থাকতে পারে, কোনো বিষয়ের বৈশিষ্ট্য সম্বন্ধে থাকতে পারে, বা কোনো কিছুর সংজ্ঞা থাকতে পারে। এই তিনটার মধ্যে দেখো তাই আছে। ইট এন্টারটেইন আস পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন, অর্থাৎ এটা কোনো কিছু সম্বন্ধে সাধারণভাবে বর্ণনা করছে। তখনই আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম যে কোনো কিছু সম্বন্ধে সাধারণ বর্ণনা আছে, তার মানে এইটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি দেখো তো? থার্ড পারসন নাকি সেকেন্ড পারসন? এই বাক্যের সাবজেক্ট ইট, ঠিক না? ইট কি থার্ড পারসন সিঙ্গুলার? বোঝা গেল? জি স্যার। যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তার মানে এরপরে ভার্ব থাকলে তার সাথে কি যোগ করতে হবে? এস বা এর যোগ করতে হবে না? তখন এটার উত্তর হবে ইট এন্টারটেইন এর জায়গায় কি হবে? আরেকটা এস হবে, এন্টারটেইনস আস পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন। এরপরে কেন এন্টারটেইন এর সাথে এস হলো, এটা কি বোঝা গেছে? না বুঝলে জিজ্ঞেস করো। স্যার আবার বলেন। এই বাক্যটা দেয়া আছে ইট এন্টারটেইন আস পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন। এটা দিয়া কোনো একটা বিষয়ে সাধারণ বর্ণনা বুঝাইছে। তখন আমরা বুঝতে পারছি এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং আমরা এইটাও জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বের সাথে এস বা ই এর যোগ হয়। তাহলে ইট হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর ইটটা হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই বাক্যের ভার্ব কি? এন্টারটেইন, এটা হলো ভার্ব। তার জন্য এখানে এন্টারটেইন এর সাথে এস বা ই এর যোগ। তার উত্তর কি? ইট এন্টারটেইনস আস পোলাইটনেস এন্ড। বোঝা গেছে? জি স্যার। পরেরটা 4 নাম্বার দেন। It allow a visitor to watch both sunrise and sunset from the beach. It allow, এটা অনুমতি দেয় a visitor, একজন দর্শনার্থী to watch, দেখতে, দেখতে অনুমতি দেয়। কি দেখতে? both sunrise and sunset, অর্থাৎ সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটাকে দেখতেই অনুমতি দেয় দর্শক। দর্শকদের। অর্থাৎ এটাও বোঝা গেল কি এটা কোনো বিষয় সম্বন্ধে সাধারণ বর্ণনা। তাহলে এই বাক্যটাও কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই। এই বাক্যের সাবজেক্ট কে? ইট। ইট। ইট যেহেতু সাবজেক্ট তার মানে ইটটা হইলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার। তাইলে কোন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি যোগ করতে হয়? এস বা এস বাই ইয়েস। তাইলে এই বাক্যের ভার্ব কোনটা? এলাও। তার জি মানে স্যার। তখন কি এর সাথে ইয়ের যোগ করতে হবে নাকি এস যোগ করতে হবে? এস যোগ করতে হবে, স্যার এস। এলাও। তারপর 5 নাম্বার দেখো, লাইফ বিকাম ডাল টু দেম। জীবন সম্বন্ধে একটা সাধারণ বর্ণনা আছে। জীবনটা তাদের কাছে কেমন হয়ে গেছে? নিরস হয়ে গেছে। এটা কোথাকার প্রশ্ন? দেখো বরিশাল বোর্ডের প্রশ্ন 2016 সালে আসছিল। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? লাইফ। লাইফটা কি লাইফ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে বিকাম হবে নাকি বিকামস হবে? স্যার বিকামস। বিকামস। 6 নাম্বার দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ মেক আওয়ার বডি অ্যাক্টিভ এন্ড মাসল স্ট্রং। ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম কি করে? মেক, আমাদের আমাদের মেক করে, গঠন করে। সচল। কি করে? আমার বডি অ্যাক্টিভ করে, আমাদের শরীরটাকে করে এবং আমাদের মাসলটাকে স্ট্রং করে। তার মানে এখানেও দেখো এই বাক্যে ফিজিক্যাল যে এক্সারসাইজ এর বৈশিষ্ট্য এখানে তুলে ধরছে। যেহেতু শারীরিক ব্যায়ামের বৈশিষ্ট্য তুলে ধরছে তার মানে আমরা এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এই বাক্যের সাবজেক্ট কে? ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়ামটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি থার্ড পারসন প্লুরাল? স্যার সাদিয়ার এর কাছে কি পুরা মনে দেব। হয়? সিনথিয়ার কাছে কি মনে হয়? পুরা। প্লুরাল মনে হয়। আর সিনথিয়ার কাছে কি মনে হয়? স্যার এইটাই। এইটাই মনে হয়। তাহলে দুজনের কাছে ভুল মনে হয়েছে। দেখো শারীরিক ব্যায়াম এটা একটা জিনিস না? স্যার ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি? শারীরিক ব্যায়াম, এটা জিনিস একটাই, আর একটা মানে সিঙ্গুলার। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট কি? ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। আর ভার্ব হচ্ছে মেক। যেহেতু মেক। এই পুরো বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার সাবজেক্ট হইলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস বাই এস। এস বাই এস। তাহলে মেক থাকবে নাকি মেক্স হয়ে যাবে?
The makes নেক্সট হয়ে যাবে, হ্যাঁ। এবার 7 নাম্বারটা তোমরা আমাকে বুঝাই বলো তো। ইট গিভ স্ট্রেংথ টু আওয়ার ব্রেইন। এখানে কোনো ভুল আছে? it gives strength to our যদি ভুল থাকে তাহলে কি ভুল আমাকে বলো। আর যদি ভুল না থাকে সেটাও বলো। সেটা তো সিঙ্গুলারই। অর্থাৎ এটাও হচ্ছে এই বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যোগ করতে হয়? as by as এস বাই এস। তাহলে এটা গিভ থাকবে নাকি গিভস হয়ে যাবে? কিডস give হবে। গিভস হয়ে যাবে, একদম মোটামুটি তাহলে বুঝতে পারছো। তাইলে এবার 1 থেকে 7 নাম্বার পর্যন্ত পুরোটা খাতায় তোলো। একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করবা, 7 নাম্বার উদাহরণ পর্যন্ত তুলে সঠিকটাও করবা। খাতায় লেখা শুরু করো। তুলতে যাও যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবা।
শেষ হলে বলবো। সেগুলো তো লিখতে প্রচুর সময় লাগবো। লিখতে হবে, কারণ আছে, কারণ তোমাকে চর্চা করতে হবে প্রত্যেকদিন, নিজে নিজে এগুলো দেখবা, না লিখলে মনে থাকবে না। তবে বোর্ডের প্রশ্ন এগুলো যদি তুমি প্রত্যেকদিন একবার দুবার করে দেখো, তো দেখবো আবার কমন করবে। সবচেয়ে বেশি আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি যদি খুব ভালো করে বুঝতে পারো, দেখবা এখান থেকে হয় কমন করবে, কিংবা যেগুলো আসবে তুমি বুঝবা। সবচেয়ে বেশি আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন কোন বোর্ডের প্রশ্ন নাই যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না আসে। একটা টেন্স যদি ভালো করে বুঝতে পারো, তাহলে দেখবা অনেক উপকার পাইছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় আমি যে আরো তিনটা বলছিলাম, সেই তিনটাও লেখা হবে। তো কোনো বিষয়ের আমাদের সাধারণ বর্ণনা যদি দেয়, কোনো বিষয়ের সংজ্ঞা যদি দেওয়া হয়, অথবা কোনো কিছুর বৈশিষ্ট্য যদি আলোচনা করা হয়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতায় পড়বে। এই তিনটাও লেখা চেনার উপায়। স্যার সাধারণ বর্ণনা সংজ্ঞা আরেকটা কি? সাধারণ বর্ণনা কোনো কিছুর সংজ্ঞা দিতে পারে, অথবা কোনো কিছুর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। তিন, সাধারণ বর্ণনা, কোনো কিছুর সংজ্ঞা দেয়া, বা কোনো কিছুর বৈশিষ্ট্য প্রকাশ করা। স্যার শেষ। সাদিয়া কমপ্লিট। স্যার শেষ হয়েছে। এবার দেখো আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা তো আমরা জানি, কোনো কাজ যদি চলতে থাকে, কাজটা শেষ হয় নাই, চলতেছে, এরকম টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেনারও কিছু উপায় আছে। অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সের মধ্যে নাও থাকে, এট দিস মোমেন্ট থাকে, এট দিস টাইম, অথবা ডে বাই দ্য ডে আফটার ডে, গ্রাজুয়ালি বা ইনক্রিজিংলি। এই শব্দগুলো যদি কোনো বাক্যে তুমি উল্লেখ পাও, তাহলে বুঝতে পারো এই টেন্সটা
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। মূল ব্যাপারটা কি খেয়াল রাখবা যে ওই টেন্সটার আছে কোনো কাজ চলতেছে নাকি থেমে গেছে। যদি চলতেছে বোঝায় তাহলে তুমি ধরে নিবা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে পড়ছে। তখন তুমি কোন স্ট্রাকচার ফলো করবা? প্রথমে দেখবা সাবজেক্ট বসাইবা, তারপর এম ইজ আর থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি আরেকবার বলি, প্রথম সাবজেক্ট, তারপর এম ইজ আর থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করবা, পরে এক্সটেনশন মানে বাকি অংশ। যেমন দেখো এক নম্বর উদাহরণ, they are not pay heed to their teacher advice। এটা কি কুমিল্লা বোর্ড 2019 আসছে। they are not pay heed to their teacher advice। তারা কি করতেছে? তাদের শিক্ষকের অ্যাডভাইস কে, উপদেশকে পাত্তাই দিচ্ছে না। তার মানে কি এটা কন্টিনিউয়াস বুঝাইছিল, পাত্তা দিচ্ছে না। তো আরেকটা জিনিস খেয়াল রাখবো, দেখো এখানে প্রথম দে হচ্ছে সাবজেক্ট, এরপরে কি আছে? এই যে আর আছে। আমরা জানি কি এরপরে যদি জ্ঞানীজার থাকে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে দে পাইছো, তারপরে আর পাইছো, তাহলে এখানে পে হচ্ছে আর, তাহলে এই পে এর সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার Paying. অ্যাডভাইস। 2 নাম্বার দিন খেয়াল করো, they can hardly realize that they themselves ruin their health। they can hardly realize, তারা খুব কমই অনুধাবন করতে পারে যে তারা কি করতেছে? তাদের স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলতেছে। তার মানে এই যে তারা যে তাদের স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, এটা কি তার মানে চলমান কাজ। তার জন্য উত্তর কি হবে? they can hardly realizing that they themselves। এই themselves এর পরে কি হবে? এখানে themselves যদি হয় সাবজেক্ট, তারপরে যে এমিজারের একটা লাগবে, তাহলে themselves এর পরে হচ্ছে আর, রুনের জায়গায় রুইনিং দেয়ার হেলথ। দেখো বুঝছো কিনা 2 নাম্বারটা? স্যার দুনিয়া আমাকে আবার একটু বলেন, কথা বাড়াইতেছে। দেখো এখানে দুইটা অংশ আছে। they can hardly realize that they themselves ruin their health। এটা দুইটা অংশ। একটা হচ্ছে they can hardly realize, এটা একটা অংশ। পরের অংশ কি? they, That আচ্ছা এই themselves শব্দটা বাদ দাও, হ্যাঁ themselves বাদ। they ruin their health, তারা কি করতেছে? তাদের স্বাস্থ্যটাকে ধ্বংস করে ফেলতেছে। আমরা তার মানে এই বাক্যের অর্থ থেকে বুঝতে পারছিলাম এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে গেলে প্রথমে কি বসাইতে হয়? সাবজেক্ট। দে হলো সাবজেক্ট, তারপরে বসাইতে হয় কি? এম ইজ আর। এর সাথে কি বসবে? আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব কি? রুন, রুইন, রুইনের সাথে আইএনজি যোগ করে রুইনিং। উত্তরটা হইলো প্রথমে দে ক্যান হার্ডলি রিয়েলাইজিং। দেখো 2 নম্বর উত্তর নিচে দেয়া আছে, রিয়েলাইজিং দ্যাট দে আর রুইনিং দেয়ার। কেন রুইনিং হইলো? কারণ ওই যে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার থেকেই সাবজেক্টের সাথে আইএনজি যোগ হয়েছে এবং এর আগে অ্যামিজারের একটা অক্সিলারি ভার্ব করছে। এবার কি বোঝা গেছে? নাকি জি আরেকটু স্যার। দিয়ে বুঝছো? স্যার চিনিবার জি স্যার। উপায়টা একটু আবার বলে বুঝাই দেন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবো কিভাবে? চিনবার উপায়টা হইলো তুমি ওই বাক্যটা পড়ে যদি দেখো যে কাজটা শেষ হয় নাই, চলতেছে। দেখো এই বাক্যটা আমরা পড়ি, they can hardly realize, তারা খুব কমই বুঝতে পারে that they ruin their health, তারা তাদের স্বাস্থ্যকে কি করতেছে? ধ্বংস করতেছে। এই যে করতেছে তার মানে চলমান আছে। এর থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। বরিশাল বোর্ডে আসছিল 2016 সালে। তুলে ফেলো 2 নাম্বারটাও। দ্রুত তুলবা, যত তাড়াতাড়ি তুলবা তত তাড়াতাড়ি আমরা পরেরটায় যেতে পারবো। আমরা দ্বিতীয় পত্রটা একটু দেখতেছিলাম, সেই রাইট ফর্ম অফ ভার্ব, যেহেতু এটা পরীক্ষায় আসতেই থাকবে। কারেন্ট আসছে। আমরা যে নাম্বারটা এতটুকু আলোচনা করছিলাম, কোনো কাজ যদি চলমান থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন কি করতে হয়? আমাদের প্রথম সাবজেক্ট বসাইতে হয়, তারপর এমইজার বসাইতে হয়, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত। এক নাম্বার উদাহরণটা কি ছিল? দে আর নট পে হিড টু দেয়ার টিচার অ্যাডভাইস। এখানে বুঝাইছিল যে তারা কি করতেছে না, তাদের শিক্ষকের যে উপদেশ আছে সেটাকে মানতেছে না, উপদেশটাকে পাত্তাই দিচ্ছে। তার মানে কি? দিচ্ছে না, চলমান আছে। তখন আমরা বুঝছিলাম এক নাম্বার বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার জন্য এখানে সাবজেক্ট হলো দে, অক্সিলারি ভার্ব আর, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করা উচিত। তাহলে পে এর সাথে তার জন্য আইএনজি যোগ করতে, পেইং ইট টু দেয়ার টিচার। দ্বিতীয় নাম্বারটাও একই, এটাও কোনো কাজ চলতেছিল, তার জন্য যে দে সাবজেক্ট, এরপরে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, রোহিণীর জায়গায় রোহিণী, এতটুকুই চলতেছে। প্রাচীন এটা বোঝা গেল? স্যার বুঝতেছি। আচ্ছা, যাই হোক, আমি এটা ভিডিও দিয়ে রাখছি অন। আমি আজকে ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব। প্রথম যতটুকু পড়ছি ওটুকু তুমি ক্লাসে ছিল না, তারপরে ওখান থেকে দেখে নিও। আমাদের তোলা হয়ে গেলে বললো আমরা 3 নম্বরে আসবো। বা আমি তো ভিডিও দিবই, ঠিক না? এখান থেকেও তুলে নিতে পারবা বাকি। আমরা পরেরটা আগাই, পরেরটাই চলে যাই 3 নম্বরে। স্যার লেখা শেষ। আচ্ছা, এবার দেখো, এইটা খুব কম আসলেই দেখা গেছে 3 নম্বর। তারপর জাস্ট এক নজরে বলে যাই, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যদি তার ফল থেকে যায়, সেই টেন্সটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ মাত্র শেষ হয়েছে, তার ফল এখনো আছে, তাহলে সেটা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সের সাধারণত কি জাস্ট, জাস্ট নাও, yet, till, lately, recently, already, in the meantime, এই শব্দগুলো থাকে। অন্যভাবে আমরা বলতে পারি, কোন টেন্সের মাঝে যদি ধরো এই শব্দগুলো যে কোনো একটা যদি উল্লেখ পাও, তখন তুমি বুঝে নিতে পারো এই হয়তোবা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকেই প্রথম সাবজেক্ট বসাইবা, তারপর হ্যাভ বা হ্যাজ বসাইবা, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাইবা, তারপর বাকি। দেখো 1 নম্বর উদাহরণ, উই হ্যাভ জাস্ট রিচড
ধরো এই মাস্টার মাইন্ডের পরিবর্তে একটা শব্দ ধরো কমলাপুর। উই হ্যাভ জাস্ট রিচড কমলাপুর রেল স্টেশন। আমরা এই মাত্রই কমলাপুর রেল স্টেশনে পৌঁছাইলাম, ঠিক না? এই যে জাস্ট আছে তখন তুমি বুঝে গেছো এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তারপর প্রথম সাবজেক্ট বসাইছো উই, তারপরে ওর সাথে মিলে হ্যাভ বসাইছো, তারপরে রিচ এর জায়গায় রিচড, রিচের সাথে ইডি যোগ করে ভার্বের থার্ড ফর্ম বানাইছো। বোঝা গেল? জি স্যার। যেহেতু কম আসে এখান থেকে আমরা আলোচনা না করলাম। এবার চলে যাও এই যে 4 নাম্বারটা অনেক আসে। এটা কোন টেন্স? পাস্ট ইনফিনিট টেন্স। কোনো কাজটা আগে ঘটছে। এই বাক্যের চিনার উপায়গুলো খুব গুরুত্বপূর্ণ, এটা বেশি করে দেখো কিভাবে চিনবা। দেখো যে ইউ স্টার্টে থাকতে পারে কোনো বাক্যে, এগো থাকতে পারে, ওয়ান্স থাকতে পারে, ওয়ান্স আপনি টাইম থাকতে পারে, লাস্ট, লাস্ট নাইট, লং এগো, টু লং, সিন্স, প্রিভিয়াস ডে। এই শব্দগুলো যে কোনো একটা থাকলেই তুমি বুঝে যাইবা ওইটা পাস্ট ইনফিনিট টেন্স। স্ট্রাকচারটা কি? প্রথম সাবজেক্ট বসাইবা, পর ভার্বের সেকেন্ড ফর্ম বসাইবা বা V2, তারপর এক্সটেন্স। দেখো এবার 1 নম্বর উদাহরণটা খেয়াল করো। দেখো এটা বরিশাল বোর্ডে 19 সালেও আসছে, রাজশাহী বোর্ডে 16তেও আসছে। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। তো আমরা এখানে দিছিলাম ওয়ান্স থাকলেও আমরা বুঝে যাব এটা একটা পাস্ট ইনফিনিট টেন্সের উদাহরণ। ওয়ান যেহেতু আছে তার মানে বুঝে গেছিলাম এটা একটা পাস্ট ইনফিনিট টেন্স। তার জন্য যে লিভ হবে না, এর সাথে ইডি যোগ হয়েছে, লিভ। উত্তর নিচে আছে অ্যান্সার লিভ। তারপর 2 নম্বরে দেখো হি কাম টু অ্যান অরফানেজ এট দ্য এজ অফ 4। তো 4 বছর বয়সে সে এই এতিমখানায় আসছিল। তার জন্য হির জায়গায় কাম হবে না, হবে কে। আবার দেখো 3 নাম্বার, এ পুর ম্যান ওয়াজ ওয়ান্স পুট। ওয়ান্স আছে তখন আমরা বুঝে গেছিলাম এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এই পুট, পুটের পাস্ট ফর্ম পুটি, তার জন্য উত্তরটা পুটি থাকছে। এরপর দেখো অলদো হি ডু আছে, ডু এর পাস্ট ফর্ম ডিড। আসলে দেখো 3 নাম্বার উত্তর ডি। তারপর দেখো 5 নাম্বার, ইন দা লাস্ট অটো, অর্থাৎ গত শরতের কথা বলা হয়েছে। যেহেতু লাস্ট শব্দটা আছে তখন আমরা বুঝছি এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার জন্য আই এর পরে গেট